হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের তৃতীয় ক্লাস। আমরা ক্লাস 12-এর ইকোনমিক্স ক্লাস করছিলাম। আমরা গত 2 দিন ম্যাক্রো ইকোনমিক্সের ব্যাপারে পড়াশোনা করছিলাম। আজকেও আমরা সেই টপিকটি কন্টিনিউ করব। আমরা পড়ছিলাম ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা, জাতীয় আয়ের হিসাব, এই চ্যাপ্টারটা পড়ছিলাম। প্রথম 2 দিন আমরা প্রথম দিন পড়ছিলাম আমরা চ্যাপ্টার 1, ম্যাক্রো ইকোনমিক্স বই থেকে চ্যাপ্টার 1 পড়েছিলাম। সেটা ছিল ম্যাক্রো ইকোনমিক্স বলতে কি বুঝো সেই ব্যাপারে। আর সেকেন্ড দিন পড়েছিলাম ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয়ের কিছু বেসিক কনসেপ্টের ব্যাপারে। আর সঙ্গে পড়েছিলাম আয়ের বৃত্তাকার প্রবাহ, একটা কনসেপ্ট আছে আয়ের বৃত্তাকার প্রবাহ, যেখানে দুইটা সেক্টর দিয়ে একটা মডেল তৈরি করেছিলাম। আজকে আমরা এই জিনিসটাতে একটু অ্যাডভান্স হব। দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে আমরা পড়বো। একটা হলো মেথডস অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, মানে জাতীয় আয় হিসাবের মেথডগুলো। তোমাদের বলেছি যে জাতীয় আয় হিসাবের 3টা মেথড আছে। এই মেথডগুলো আজকে আমরা পড়তে চেষ্টা করব। সঙ্গে আমরা ভেরি ইম্পর্টেন্ট জিনিস ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস রিলেটেড ভেরিয়েন্ট, মানে জাতীয় আয় এবং তার কাছাকাছি কিছু বিকল্প ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমরা পড়ব। তোমরা ক্লাস 10 শুনেছ জিডিপি, জিএনপি, এনডিপি, এইসব জিনিসগুলো আমরা আজ দেখব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, তোমরা ন্যাশনাল ইনকাম বাংলায় বলে জাতীয় আয়। ক্লাস 10-এ তোমরা এটা সিলেবাসে ছিল জাতীয় আয়। ঠিক আছে, সেখানে সঙ্গে এটাও ছিল জিডিপি, জিএনপি, এসব জিনিসও ছিল। আচ্ছা, তোমরা জাতীয় আয় বলতে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি জাতীয় আয় মানে কি, অনেকে বলবে জাতীয় আয় মানে মনে হচ্ছে গভর্নমেন্টের, সরকারের আয়। অনেকে বলবে মনে হচ্ছে দেশের আয়। অনেকে বলবে মনে হচ্ছে সব লোকের আয়। ঠিক আছে, তো জাতীয় আয় জিনিসটা ছোট্ট একটা জিনিস না, এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে। এটা আসলে 3টা পদ্ধতিতে মাপা হয়, 3টা প্রসেসে মাপা হয়। প্রথম যে প্রসেসটা, এটাকে বলা হয় প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মানে দ্রব্য সামগ্রী। প্রোডাক্টের বাংলা হচ্ছে দ্রব্য সামগ্রী, মানে একটা দেশে যতটুকু দ্রব্য সামগ্রী উৎপন্ন হয় তার পরিমাপ করি। সেকেন্ড যে প্রসেস, সেটাকে বলা হয় এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড মানে ব্যয় পদ্ধতি, বাংলা বলা হয় ব্যয় পদ্ধতি। আর থার্ড যে মেথড, সেটা হলো ইনকাম মেথড। এটা হলো আয় পদ্ধতি। প্রোডাক্ট মানে এটাকে উৎপাদন পদ্ধতি বলতে পারি আমরা। উৎপাদন, বাংলা উৎপাদন বলতে পারি। উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতি, এই 3টা পদ্ধতিতে আমরা জাতীয় আয় পরিমাপ করি। তো এই 3টা পদ্ধতিতে আসলে 3 রকম জিনিস বের হয়, কিন্তু 3 রকমের জিনিস 3 বার জিনিসটি বের হয়, কিন্তু বের হয় কিন্তু জাতীয় আয়। যে এখানে যেটা বের হয় এটাকে আমরা বলি ন্যাশনাল প্রোডাক্ট। এখানে যা বের হয় এটাকে বলি আমরা ন্যাশনাল এক্সপেন্ডিচার। আর এখানে যেটা বের হয় এটা বলে আমরা ন্যাশনাল ইনকাম। এই 3টা জিনিস কিন্তু মোটামুটি একই ইন্ডিকেট করছে, এটাকে ইন্ডিকেট করছে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, তো আমরা দেখে নিই এই জিনিসটি কি, একে একে দেখে নিই। ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল এক্সপেন্ডিচার, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল প্রোডাক্ট মানে জাতীয় উৎপাদন, এটা জাতীয় খরচ বা মোট খরচ আমরা বলতে পারবো। আর এটা হলো জাতীয় আয়। এই 3টা জিনিস আসলে কিন্তু এই ন্যাশনাল ইনকামকে ইন্ডিকেট করছে, কিন্তু 3 ভাবে। ঠিক আছে, আচ্ছা, এই 3টা পদ্ধতিতে যাওয়ার আগে আমরা এগুলো একটু দেখে নিই। এগুলি কি তোমরা শুনেছ? জিডিপি, ক্লাস 10-এ শুনেছ। ঠিক আছে, জিডিপি যদি আমি ফুল ফর্ম লিখি, এটা বলবো আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলায় লিখবে, তোমার বই আছে
গ্রস মানে মুটও বলে, আবার মুট, গ্রস মানে মুট বা স্থূল, আমি মুটই লিখি। ডোমেস্টিক মানে দেশীয়, মানে দেশ, একটা দেশের দেশজ, বা আমরা অনেক সময় বলতে পারি আভ্যন্তরীণ, মানে দেশের ভিতরে। আমি দেশজ লিখি, বইয়ে দেশজ আছে, বা একটা আভ্যন্তরীণ। প্রোডাক্ট মানে হলো উৎপাদন। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট আভ্যন্তরীণ উৎপাদন বা দেশজ উৎপাদন। আচ্ছা, ক্লাস 10 তোমরা পড়েছিলে, এটার মানে কি, ডেফিনেশনটা কি, এটা কি অ্যাকচুয়ালি ব্যাপারটা? এটা ব্যাপারটা হলো একটি দেশ মানে ধরো ভারত, একটি দেশ এক বছরে দেশের অভ্যন্তরে যে দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করে তার বাজার দাম। কি বলছি? একটি দেশ এক বছরে দেশের অভ্যন্তরে যে দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করে তার বাজার দাম। যে আমি যে এর আগে একটা জিনিস কথা লিখে দিই, যে চূড়ান্ত, হ্যাঁ, মানে ফাইনাল, চূড়ান্ত কথা আমরা কতদিন পড়েছিলাম, গুডসের মধ্যে দুটা জিনিস আছে, একটা হলো ফাইনাল গুডস আর একটা ছিল ইন্টারমিডিয়েট গুডস। এটা মানে ফাইনাল গুডস, চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা। তাহলে দেখো কয়েকটা কথা এখানে আছে। একটি দেশ এক বছরে দেশের অভ্যন্তরে চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করে তার বাজার দাম, এই কয়েকটা কথা আছে এর মধ্যে। একটি দেশ মনে করেছে ইন্ডিয়া, এক বছর মানে একটা টাইম পিরিয়ড, এক বছরের মধ্যে দেশের অভ্যন্তরে এই জিনিসটা কি আমি বলবো। চূড়ান্ত মানে বললাম ফাইনাল গুডস, মানে গুডস দুই রকম হয়, একটা হলো ফাইনাল গুডস যেটা আমরা ব্যবহার করি, মানে বাজারে চলে আসে আমরা ব্যবহার করি, আর এটা হলো ইন্টারমিডিয়েট গুডস, মানে যে জিনিসটাকে কাঁচামাল হিসাবে ইন্ডাস্ট্রিতে আবার ব্যবহার করা হয়। ইন্টারমিডিয়েটস মানে এটা বলে মধ্যবর্তী বা মাধ্যমিক বা প্রাথমিক সেরকম বলে। হ্যাঁ, তাহলে এটা হলো চূড়ান্ত দ্রব্য সামগ্রী, আর একটা ছিল ইন্টারমিডিয়েট, এটা হলো ফাইনাল, আরেকটা ছিল ইন্টারমিডিয়েট। আমি এখানে ফাইনালের কথা বলছি, ঠিক আছে। তার বাজার দাম, এটা হলো জিডিপি, এই জিনিসটা হলো জিডিপি। তাহলে একটা দেশে যে মোট দ্রব্য উৎপাদন হচ্ছে সেই দ্রব্যের বাজার দামটা হলো জিডিপি। কোথায় উৎপাদন হচ্ছে দ্রব্যটা? দেশের অভ্যন্তরে। দেশের অভ্যন্তর ব্যাপারটা কি, মানে একটা পার্টিকুলার যে জিওগ্রাফির যে একটা এরিয়া আছে, আমাদের ইন্ডিয়ার ম্যাপটা এরকম, এই ম্যাপের ভেতরে যা উৎপাদন হচ্ছে তার কথা বলছে, মানে একটা পার্টিকুলার ল্যান্ডের ভেতরে। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি? দেশের অভ্যন্তরে মানে আমাদের ইন্ডিয়ার ভেতরে, ঠিক আছে। তাহলে এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, দেশের অভ্যন্তরে। আচ্ছা, এটা হলো জিডিপি। তাহলে একটা দেশের অভ্যন্তরে যে দ্রব্য সামগ্রী, কিরকম দ্রব্য সামগ্রী? চূড়ান্ত, যেগুলি ব্যবহারযোগ্য, চূড়ান্ত মানে যেগুলি রেডি ফর ফাইনাল কনজাম্পশন। মনে করে দেখো, আমি বলছিলাম চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপন্ন হয়, তার বাজার দাম, তার কিরকম দাম, বাজারে নিয়ে আসলে যে দামটা হয় সেই বাজার দাম। আচ্ছা, এবার তোমরা আরেকটা জিনিস শুনেছিলে, জিডিপির জায়গায় কি শুনেছিলে? জিএনপি। সেটা আমি লিখি, জিএনপি। এটার ফুল ফর্ম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বাংলা হবে মোট, ন্যাশনাল বাংলা হলো জাতীয়, আর প্রোডাক্ট মানে উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে। তাহলে ডিফারেন্স হচ্ছে, এখানে হচ্ছে ডোমেস্টিক আর এখানে হচ্ছে ন্যাশনাল, ঠিক আছে। আচ্ছা, এবার ডেফিনেশন দেখি, জিএনপি ব্যাপারটা কি। জিএনপি যখন আমরা ডিফাইন করবো তখন এরকম লাগবো, একটি দেশ এক বছরে দেশের অভ্যন্তরে,
এখানে আছে, আর এখানে হবে দেশের স্বাভাবিক নাগরিক। দেশের স্বাভাবিক নাগরিক। কি বললাম? একটি দেশ এক বছরে দেশের স্বাভাবিক নাগরিকদের দ্বারা যে চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপন্ন হয় তার বাজার দাম এই সবটি হবে। তাহলে কি বললাম? একটি দেশ, ঠিক আছে, এক বছরে, ঠিক আছে, এখানে হলো দেশের অভ্যন্তরে, আর এখানে হলো দেশের স্বাভাবিক নাগরিকদের দ্বারা যে দ্রব্য সামগ্রী উৎপন্ন হয় তার বাজার দাম। তাহলে এই দুটোর মধ্যে ডেফিনেশন সেম, কিন্তু ডিফারেন্সটা হলো দেশের অভ্যন্তরে এখানে লেখা, আর এখানে হলো দেশের স্বাভাবিক নাগরিকদের দ্বারা। এই দুটি ডিফারেন্স। আর এখানে মানে ফুল ফর্মটা মধ্যে কি ডিফারেন্স? ডোমেস্টিক আর ন্যাশনাল। তো ডোমেস্টিক কি বলছিলাম আমি? একটা পার্টিকুলার এরিয়ার ভেতরে, ঠিক আছে। তোমরা লক্ষ্য করো যে ভারত একটা পার্টিকুলার এরিয়া, এই ভারতের ভিতরে যে জিনিসটা উৎপাদন হবে সেটা হবে ডোমেস্টিক, ভারতের ভেতরে। আর যদি এখানে বলছে ভারতের ভেতরের কথা বলছে না, এখানে বলছে দেশের স্বাভাবিক নাগরিক। তো তোমরা কি লক্ষ্য করতে পারো যে আমাদের দেশে অনেক লোক বিদেশে কাজ করে, অনেক লোকের বিদেশে ইন্ডাস্ট্রি আছে, নিশ্চয়ই লক্ষ্য করেছো, কিন্তু তারা কিন্তু ভারতীয়। তাহলে এখানে বোঝাচ্ছে যে যারা ভারতীয় ইন্ডিয়ানদের যে ইনকাম সেটা হলো জিএনপি, আর এটা হলো ইন্ডিয়ার ইনকাম। মানে এটা বলতে দেশের বেতন ইনকামটা এটা হলো ইন্ডিয়ানদের, মানে দেশের নাগরিকদের ইনকামটা হলো স্বাভাবিক। দেশের নাগরিক বলতে স্বাভাবিক নাগরিক, মানে নর্মাল রেসিডেন্ট, বাংলায় বলে, ইংরেজি বলে নর্মাল রেসিডেন্ট। তো দেশের স্বাভাবিক নাগরিক কথার অর্থ হলো যে আমাদের দেশের যে রেসিডেন্ট আছে, মানে নর্মাল রেসিডেন্ট আছে, তাদের ইনকাম। তুমি লক্ষ্য করবে যে ভারতের ভেতরে অনেক বিদেশি কোম্পানি থাকে, ঠিক আছে, তারা এখানে ব্যবসা করে, আবার তাদের এই প্রফিটটা তারা বাইরে নিয়ে যায়। তো যেসব বিদেশি লোক বা বিদেশি ডাক্তার এখানে এসে চিকিৎসা করে, বিদেশি প্রফেসররা আসা পড়ায়, বা বিদেশি লোক অনেক কাজ করে, টেকনিশিয়ান অনেক লোক কাজ করে, তো তাদের যে ইনকামটা সেটা কি এখানে আসবে, জিএনপির মধ্যে আসবে না। তাদের যে ইনকামটা বিদেশিদের যে ভারতের ভিতরে যে বিদেশিদের থাকে তাদের যে ইনকামটা সেটা কিন্তু জিএনপির ভিতরে আসবে না। বোঝা যাচ্ছে? এখানে শুধুমাত্র ভারতীয়দের ইনকামে আসবে। আবার আমাদের দেশে যে লোকরা বিদেশে কাজ করে তাদের যে ইনকামটা, সেই ইনকামটা কিন্তু এখানে আসবে। সে কিন্তু ইন্ডিয়াতে কাজ করছে না, সে করছে বিদেশে কাজ, কিন্তু যেহেতু সে ইন্ডিয়ান তাই তাদের ইনকামটা এখানে কাউন্ট হবে। আর এখানে ব্যাপারটা অন্যরকম। ব্যাপারটা হলো আমাদের দেশের ভেতরে যা প্রোডাক্ট উৎপন্ন হয় তার বাজার মূল্য, ঠিক আছে। আর এখানে হলো দেশের নাগরিকরা যা উৎপাদন করে তার বাজার মূল্য। তো দেশের নাগরিক ইন্ডিয়াতে থাকতে পারে, বিদেশে থাকতে পারে। তো আমি যদি লিখি এরকম লিখি, জিডিপি আর জিএনপির মধ্যে একটা গ্যাপ আছে। গ্যাপটা কি? জিডিপি ইকুয়াল টু সাম প্লাস জিএনপি হবে। কি হবে বলতে পারো? আইডিয়া করতে পারছো? বা জিডিপির সঙ্গে, মানে আমাদের দেশের জিডিপি বলতে ইন্ডিয়ার ল্যান্ডের কথা বলছি। মনে করো এটা ইন্ডিয়ান ল্যান্ড, ইন্ডিয়ান ম্যাপ, ইন্ডিয়ান ল্যান্ড। এই ল্যান্ডে যা ইনকাম হচ্ছে তার সঙ্গে কি যোগ হবে? যেটা বিদেশে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে বিদেশে যে ইনকামটা হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে। আবার আমাদের দেশে যারা কাজ করছে, বিদেশে যারা কাজ করছে তাদের ইনকামটা কিন্তু আবার বের হয়ে যাবে, আউটফ্লো হয়ে যাবে। তো ইনফ্লো হবে কি? যারা অন্য দেশে কাজ করছে কিন্তু ভারতীয়, তাদের ইনকামটা এখানে এসে ঢুকবে। আর আমাদের দেশে যে লোকরা বিদেশি কাজ করছে, ফরেনাররা কাজ করছে, তাদের ইনকামটা কিন্তু বের হয়ে যাবে। তো এটাকে এক কথায় বলে, একটা প্লাস হচ্ছে আর একটা মাইনাস হচ্ছে, এটা এক কথায় বলে, আমরা টার্মটা শুনো, নেট ইনকাম, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এটাকে একসঙ্গে বলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এ মানে অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে বিদেশ থেকে যে ইনকামটা আসছে আমাদের থেকে, যে সে মনে করো বিদেশ থেকে ইন্ডিয়াতে 1000 টাকা ইনকাম আসছে, কিন্তু ইন্ডিয়া থেকে আবার বিদেশের দ্বারা 800 টাকা ইনকাম
বেরিয়ে যাচ্ছে, তাহলে আসছে 1000 টাকা, বেড়ে যাচ্ছে 800 টাকা, তাহলে প্লাস মাইনাস কত হবে? 200 টাকা। এই 200 টাকা হবে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। অ্যাব্রড মানে বিদেশ, বাংলা বলে বিদেশ থেকে প্রাপ্ত উপকরণের আয়। বিদেশ থেকে প্রাপ্ত, বাংলা লিখে দিচ্ছি, বিদেশ থেকে প্রাপ্ত উপকরণের নিট আয় বা নিট উপকরণ আয়। তো বাংলা বলছে বিদেশ থেকে প্রাপ্ত নিট উপকরণ আয়, মানে নেট ফ্যাক্টর ইনকাম। নেট ফ্যাক্টর ইনকাম কোথা থেকে? বিদেশ থেকে, মানে অ্যাব্রড থেকে। নিট ফ্যাক্টর ইনকাম, নিট বলছে কেন? প্লাস মাইনাস যা হচ্ছে, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে, সেই জন্য প্লাস মাইনাস করে যেটা পাই এটাকে আমরা নিট বলি। ইংরেজি বলে নেট, বাংলা বলি নিট। নিট উপকরণ আয়। তাহলে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝো। তাহলে জিডিপির সঙ্গে যদি আমরা এনএফআইএ মানে নিট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যোগ করি, তাহলে আমরা পাবো জিএনপি। বুঝতে ব্যাপারটা কি? জিডিপির সঙ্গে যদি এটা যোগ করি তাহলে আমরা পাবো জিএনপি। আচ্ছা, তোমরা কি জানো যে ইন কেস অফ ইন্ডিয়া, ভারতের ক্ষেত্রে এটা কি প্লাস না মাইনাস? মানে ভারতীয়রা বিদেশ থেকে বেশি টাকা আনে না ইন্ডিয়াতে বেশি টাকা বেরিয়ে যায়? এটা হবে ইন্ডিয়ার ক্ষেত্রে, এটা হলো মাইনাস। মানে ইন্ডিয়া থেকে বেশি টাকা লোকে ইনকাম করে নিয়ে যায় বাইরে, ফরেনাররা ইন্ডিয়া থেকে বেশি টাকা ইনকাম করে নিয়ে যায়, কিন্তু ইন্ডিয়ানরা কম টাকা ইনকাম করে বিদেশ থেকে। সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে এটা কিন্তু নেট ফ্যাক্টর ইনকামটা মাইনাস। যেটা আমরা 200 বলছিলাম, ঠিক উল্টা এটা। ইন্ডিয়ার মধ্যে আসে 800 টাকা, বেরিয়ে যায় 1000 টাকা, এরকম ব্যাপারটা। তাহলে দেখো, যদি এটা মাইনাস হয় তাহলে কোনটা বড়? জিডিপি বড় না জিএনপি বড়? আমরা বলবো জিডিপি বড়, যেহেতু এটা মাইনাস সেই জন্য জিডিপিটা কিন্তু বড় জিএনপি থেকে ইন কেস অফ ইন্ডিয়া। আচ্ছা, তাহলে এটা একটা রিলেশন মনে রাখবে, জিডিপি ইকুয়াল টু এনএফআইএ প্লাস জিএনপি। আবার আমি বলছি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এটা মনে রাখো। নাম্বার 1 আমি এখানে লিখে দিচ্ছি, শুরু করে লিখে দিচ্ছি, জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইকুয়াল টু জিএনপি। জিডিপি মানে দেশের ভিতরে ইনকাম, জিএনপি মানে দেশের নাগরিকদের দ্বারা ইনকাম। তো এটার সঙ্গে এটা প্লাস করলে এটা পেয়ে যাই আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে জিডিপি, ঠিক আছে, এই জিডিপির মধ্যে আমরা যখন দেশের জিনিস তৈরি করি, যে জিনিসটা তৈরি করি, এই জিনিসটার মধ্যে কিছু কিছু এরকম আমরা খরচ ঢুকাই না যেটার মধ্যে অপচয় হচ্ছে। সে মনে করে একটা মেশিন নষ্ট হয়ে গেল, এই নষ্ট খরচটা তো আমরা নষ্টটা তো ঠিক করছি। তো এই যে ঠিক করাটাকে এটা কি বলা ইংরেজি বলা হয় ডিপ্রিসিয়েশন, বাংলাকে বলা হয় অপচয়। এই জিডিপির থেকে যদি আমরা অপচয়টা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো, যখন সে মনে করো তুমি বাজারে গেলে মাংস কিনতে, চিকেন, তবে প্রথমে একটা মুরগি মাপ দিল, মুরগিটা বা চিকেনটা মাপা হলো, মাপাটা দেখা গেলো যে চিকেনটা হলো 1 কেজি, 1 কেজি। কিন্তু তোমার বাবা তোমাকে জিজ্ঞেস করলো যে বুঝলাম ঠিক আছে 1 কেজি মাংস আনলি, কিন্তু এটা নেট মাংস গুদ্দু, নেট মানে সবকিছু বাদ দিয়ে কত অপচয়টা, মানে যেটা খারাপ জিনিস সেটা বাদ দিয়ে কত খারাপ জিনিস বাদ হয়ে গেল, মনে করো 300 গ্রাম, তো থাকবে কতটুক? 700 গ্রাম। 700 গ্রাম না কি বলি আমরা? নেট বলি না? নেট মাংস 700 গ্রাম, বাবা নেট মাংস 700 গ্রাম হয়েছে, 300 খারাপ জিনিস বাদ হয়ে গেল, 1 কেজি থেকে 300 বাদ 700 গ্রাম। তো এটাকে বলে, আমরা বলি নেট এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিডিপি থেকে অপচয়টা বাদ দিয়ে দিলে, মানে খারাপ জিনিসটা বাদ দিয়ে দিলে, যেটা আমরা খারাপ জিনিস না সেটা আমরা ঠিক করছি, এটা ওয়ার এন্ড টিয়ার, ডিপ্রিসিয়েশন ইংরেজিতে বলা হয় ডিপ্রিসিয়েশন। যদি আমরা ডিপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমরা কি পাবো? এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে? তো এটার থেকে এটা বাদ দিলে আমরা এটা পেয়ে যাবো। এটা কিন্তু আমরা পড়েছিলাম এনডিপি।
সেম ভাবে আবার জিএনপি থেকে যদি অবচয়টা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো এনএনপি। জিডিপি থেকে অবচয় বাদ দিলে কি পাই এনডিপি। জিএনপি থেকে অবচয় বাদ দিলে আমরা কি পাই এনএনপি। তাহলে এইগুলো লিখে নিই এখানে 2 3 করে। টু কি জিডিপি মাইনাস অবচয় মানে ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু এনডিপি, আর নাম্বার 3 হলো জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু এনএনপি। ঠিক আছে, তাহলে দেখো এটার মধ্যে ডিফারেন্স কি, শুধু এন এর ডিফারেন্স, জি আর এখানে এন। তো জি এর থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ দিলে এন পাবো, জি এর থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে এন পাবো। ঠিক আছে, আর এখানে ডিটা আর এখানে এনটা, ডি আর এন ডিফারেন্সটা। আচ্ছা নেক্সট দেখো একটা জিনিস, আমরা যে এতক্ষণ এটি মাপছিলাম জিডিপি জিএনপি এইগুলো যে মাপছিলাম, জিডিপি বা জিএনপি বা এনডিপি বা এনএনপি, আমরা যখন মাপছিলাম, যখন ডেফিনিশন দিচ্ছিলাম, কি বলছিলাম, একটি দেশ এক বছরে দেশের অভ্যন্তরে বা দেশের নাগরিকদের দ্বারা যে দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার কি মূল্য, বাজার মূল্য। বাজার মূল্য মানে কি, বাজার মূল্য ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটার যে বডি রেট, এটা কি বলে এমআরপি। এমআরপিটা দিয়ে এটা বাজার মূল্য মানে এমআরপিটা। ঠিক আছে, তো বাজার মূল্য যখন আসবে তখন এটাকে ইংরেজি কি বলে, এমপি মানে মার্কেট প্রাইস। বাজার মূল্য মানে বাজারের যে দাম চলছে সে বাজার মূল্য। তো যখন আমরা এগুলো ক্যালকুলেশন করছি তখন কি কি দিয়ে করছি, বাজার মূল্য দিয়ে, মার্কেট প্রাইস দিয়ে করছি। তাহলে আমরা লিখবো জিডিপি এট মার্কেট প্রাইস, জিএনপি এট মার্কেট প্রাইস, এনডিপি এট মার্কেট প্রাইস, এনএনপি এট মার্কেট প্রাইস। সবগুলো কিন্তু আমরা মার্কেট প্রাইসের রেসপেক্টে পরিমাপ করছি, মানে বাজার দাম দিয়ে পরিমাপ করছি। তাহলে এই চারটা জিনিস পেয়ে গেলাম, দেখো লক্ষ্য করো এবার। ঠিক আছে, সবটি কিন্তু মার্কেট প্রাইস, এখানে সব মার্কেট প্রাইস হবে, আমি লিখিনি কিন্তু সবটি মার্কেট প্রাইস হবে। আচ্ছা, এবার এই মার্কেট প্রাইস বাদেও আরেকটা পদ্ধতিতে আমরা মাপতে পারি এগুলি, এটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। বাংলা হলো বাজার দাম, ফ্যাক্টর কস্ট মানে উপকরণ ব্যয়। সে মনে করো তুমি একটা ইন্ডাস্ট্রি দিলে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি দেওয়ার সময় আমি তোমার জিজ্ঞেস করলাম, ঠিক আছে তুমি তো কি বানিয়েছো, তুমি বলছো স্যার আমি তো কিছু চিপস বানিয়েছি, চিপস। আমি বললাম তোমার খরচ কত হয়েছে, তুমি বলছো স্যার পার প্যাকেট আমার 4 টাকা খরচ হয়েছে, 4 টাকা পার প্যাকেট। ঠিক আছে, খরচ মানে কি, কস্ট মানে ব্যয়, 5 টাকা ব্যয় হয়েছে। আমি বললাম এটা কি ব্যয়, তুমি বললো স্যার আমি যা যা লাগিয়েছি সব মিলিয়ে এই 4 টাকা খরচ, মানে যা যা আমি উপকরণ লাগিয়েছি, ফ্যাক্টর যা যা লাগিয়েছে, কি কি ফ্যাক্টর লাগিয়েছ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর অর্গানাইজেশন। মানে জমি লাগিয়েছি, আমি জমি লাগিয়েছি, জমির জন্য রেন্ট দিয়েছি আমি, তারপর আমি শ্রম এনেছি শ্রমিক থেকে, তো শ্রমের জন্য আমি তাদের মজুরি দিয়েছি, ওয়েজেস। ঠিক আছে, তো এটার মধ্যে কি কি আছে, রেন্ট আছে, জমির রেন্ট, তারপর কি আছে, মজুরি আছে মানে ওয়েজেস আছে, আর কি আছে এটার মধ্যে, ইন্টারেস্ট। তুমি যে মেশিন ইউজ করেছো, মেশিনের যে খরচটা এটাকে বলা হয় ইন্টারেস্ট আছে। আর কি আছে, তো স্যার এটা আমার যে প্রফিটটা, আমি প্রফিটটা ধরে ফেলেছি, আমি যে রিস্ক নিয়েছি সেটার জন্য একটা প্রফিট আমি ধরে নিয়েছি মনে মনে, এই প্রফিটটা কিন্তু আমি ধরেছি। সব মিলিয়ে আমার 4 টাকা খরচ। তো এই খরচটা কি বলা হয়, উপকরণ ব্যয় মানে ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, এটাকে বলে ফ্যাক্টর। ঠিক আছে, 4 টাকা খরচ, কিন্তু আমি দেখলাম বাজার জিনিসটা বিক্রি হচ্ছে 4 টাকা 30 পয়সা, খরচ 4 টাকা কিন্তু মার্কেট প্রাইসটা কত, 4 টাকা 30 পয়সা। তাহলে আমি জিজ্ঞেস করলাম এই 30 পয়সাটা কেন বেশি, স্যার এটা তো ওই ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে সরকার ট্যাক্স বসিয়েছে। আমি কি ধরনের ট্যাক্স, স্যার বললো জিএসটি বসিয়েছে, জিএসটি মানে এটাকে বলা হয় পরোক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স হলো
ডাইরেক্ট ট্যাক্স, আর জিএসটি হলো ইনডাইরেক্ট ট্যাক্স, এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, জিএসটি বসিয়েছে, তো জিএসটিটা কত আমাদের এখানে 0.3 মানে 3 পয়সা আর 30 পয়সা। ঠিক আছে, তাহলে এই ফ্যাক্টর কস্টের সঙ্গে যদি জিএসটি অ্যাড করি তাহলে আমরা কি পাবো? মার্কেট প্রাইস। লক্ষ্য করো, এই যে ফ্যাক্টর কস্ট 4 টাকা, এটার সঙ্গে যদি আমি জিএসটি অ্যাড করি, জিএসটিকে কি ধরনের ট্যাক্স বললাম? ইনডাইরেক্ট ট্যাক্স। আইটি লিখে দাও, ইনডাইরেক্ট ট্যাক্স। এটা যদি আমি অ্যাড করি কি পাবো? বলবো মার্কেট প্রাইস। ঠিক আছে, কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য করো, অনেক সময় সরকার কি করে, অনেক সময় সরকার কিছু সাবসিডি দেয় ইন্ডাস্ট্রিকে। হ্যাঁ, সেমন তুমি করতে গিয়ে এটা লস খেলে সরকার অনেক সময় সাবসিডি দেয়। তো এটাকে যেমন ট্যাক্স বসায়, আবার সরকার অনেক সময় বিনিময়ে এই ফার্মগুলিকে হেল্পও করে। ঠিক আছে, বিভিন্নভাবে হেল্প করে, তো এটাকে বলা সাবসিডি। ঠিক আছে, সরকার অনেক সময় সাবসিডি দেয়। তাহলে যখন এটার থেকে সাবসিডি মাইনাস করবো, তখন জিনিসটা আরো ভালো হবে। মানে ট্যাক্স মাইনাস সাবসিডি। ট্যাক্স তো মানে এটার মধ্যে বসবে, আর সাবসিডি মাইনাস করে দেবে। মনে করো সরকার তোমাকে 10 পয়সা সাবসিডি দিল, তাহলে জিনিসটার দাম কত হবে? 4.20। বুঝছে? জিএসটি হলো 30 পয়সা, আবার 10 পয়সা তোমাকে সাবসিডি দিল, তাহলে হলো 4.20। তো মার্কেট প্রাইস হবে আসলে 4.20, মানে 4 টাকা 20 পয়সা। 10 পয়সাটা কি 30 পয়সা ছিল জিএসটি, আর 10 পয়সাটা হলো তোমার সাবসিডি। ঠিক আছে, তাহলে 4 টাকা 20 পয়সা হয়ে গেল মার্কেট প্রাইস। তাহলে এফসি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এটা যদি করি তাহলে আমি কি পাবো? মার্কেট প্রাইস পাবো। এটাকে আমরা একসঙ্গে বলতে পারি নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এই যে কথাটা, এটাকে আমি একসঙ্গে, এই যে মাইনাসটা, এটাকে বলা হয় নেট ইনডাইরেক্ট ট্যাক্স, মানে নিট পরোক্ষ কর। নিট মানে প্লাস মাইনাস হচ্ছে, নিট যখন আসবে তখন প্লাস মাইনাস হবে, কিন্তু তো নিট পরোক্ষ কর। তাহলে এফসি থেকে যখন আমি এটা এফসির সঙ্গে যখন এটা প্লাস করব, তখন আমি এটা পাবো। এটা মানে কি, ওই ট্যাক্স আবার সাবসিডি প্লাস মাইনাস যখন করবো, এটাকে বলা হয় নিট ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমি এটা হাইলাইট করে নিচ্ছি এরকম ভাবে। তাহলে আমরা যেন জিডিপি জিএনপি মাপি, কিভাবে মাপি? 2 রকম ভাবে মাপি। একটা হলো জিডিপি এট মার্কেট প্রাইস, আবার মাপতে পারি কি জিডিপি এট ফ্যাক্টর কস্ট। এই 2 রকম ভাবে মাপতে পারি। আবার মাপতে পারি জিডিপি না বা জিএনপি এট মার্কেট প্রাইস, আবার জিএনপি এট ফ্যাক্টর কস্ট, এরকম ভাবে মাপতে পারি। তাহলে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে আমরা যাবো কি করে? মার্কেট প্রাইস থেকে আমরা ফ্যাক্টর কস্টে যাবো কি করবো? এই যে নেট ইনডাইরেক্ট ট্যাক্স, এটাকে আমরা এখানে এটার বেলা মাইনাস করবো, এনআইটি। এফসি প্লাস এনআইটি ইকুয়াল টু এমপি, তাহলে এমপি মাইনাস এনআইটি ইকুয়াল টু এফসি হবে। দেখো, লক্ষ্য করো জিনিসটা, এফসি প্লাস এনআইটি হলো এমপি, আবার এমপি মাইনাস এনআইটি হবে এফসি। ঠিক আছে, তাহলে জিডিপি মার্কেট প্রাইস যদি দেওয়া থাকে, আমি যদি এটা যেতে যাই তাহলে কেমন যাবো? জিডিপি এমপি মাইনাস এনআইটি, মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা আমি মাইনাস করে দেবো। ঠিক আছে ব্যাপারটা? তাহলে মোটের উপর তুমি 3টা রিলেশন পাচ্ছ। দেখো, একটা কি, নাম্বার 1 ফ্যাক্টর কস্ট সঙ্গে এনআইটি যদি অ্যাড করো পাবে কি? মার্কেট প্রাইস। এনআইটি মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নাম্বার 2, এটা চলে এসো, ডোমেস্টিক আর ন্যাশনাল। ডোমেস্টিকের সঙ্গে সঙ্গে যদি তুমি কি অ্যাড করো? এনএফআইএ মানে কি ছিলাম? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এই যদি অ্যাড করো কি পাবে? ন্যাশনাল পাবে। 3 নম্বর রিলেশনটা দেখো কি, যদি তুমি গ্রস থেকে ডিপ্রিসিয়েশনটা মাইনাস করো তাহলে এনডিপি পাবে, এন পাবে। গ্রস মানে গ্রস থেকে যখন তুমি ডিপ্রিসিয়েশনটা মাইনাস করো তাহলে তুমি কি পাবে? নেট, ওই এনডিপি এটা। তাহলে এই 3টা হলো বেসিক তোমাদের রিলেশনশিপ। এই 3 রিলেশনটা যদি বুঝতে পারো
তাহলে সব কিছু বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা ন্যাশনাল ইনকামের যে এগ্রিগেটগুলি পেলাম, এটা কি কি, মানে ভেরিয়েন্টগুলি পেলাম, এগুলো আমরা আমাদের 8টা, তাহলে 8টা ভেরিয়েন্ট। দেখো কি 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 কি, তাহলে কি হবে দেখো, এখান থেকে আমি লিখছি। নাম্বার 1 হবে জিডিপি এট ফ্যাক্টর কস্ট, নাম্বার 2 হবে জিডিপি এট মার্কেট প্রাইস, নাম্বার 3 হবে জিএনপি এট ফ্যাক্টর কস্ট, নাম্বার 4 হবে জিএনপি এট মার্কেট প্রাইস। ঠিক আছে, আস্তে আস্তে বুঝো। নাম্বার 5 হবে এনডিপি এট ফ্যাক্টর কস্ট, নাম্বার 6 হবে এনএনপি এট ফ্যাক্টর কস্ট, নাম্বার 7 হবে এনডিপি এট মার্কেট প্রাইস, নাম্বার 8 হবে এনএনপি এট মার্কেট প্রাইস। এই 8টা জিনিস, আমরা এই 8টা জিনিস পাবো, মানে ন্যাশনাল ইনকাম মাপার সময় এই 8টা জিনিস আসবে। এগুলি ন্যাশনাল ইনকামের কাছাকাছি। তোমরা কি বলতে পারো 8টার মধ্যে কোনটাকে ন্যাশনাল ইনকাম বলা হয়? এখানের মধ্যে একটাকে ন্যাশনাল ইনকাম বলা হয়, জাতীয় আয় বলা হয়। কোনটা? এটা হলো এটা 6 নাম্বারটা, এনএনপি এট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। এটা মনে রাখবে। এই 8টা জিনিসের মধ্যে এটাকে বলা হয় ন্যাশনাল ইনকাম। বাকিটা ন্যাশনাল ইনকামের কাছাকাছি, কিন্তু ন্যাশনাল ইনকাম না। এটা হলো পিওর ন্যাশনাল ইনকাম, আর বাকিটা হলো এর বিকল্প। ঠিক আছে, সবটি ইম্পর্টেন্ট, সবটি আমাদের মাপা দরকার, কারণ এক একটা এক এক রকম ইউজ আছে, বিভিন্ন জায়গায় এক একটার এক এক রকম ইউজ আছে। সেমন করে আমরা যদি বলি যে দেশের ভিতরে যে ইনকামটা হচ্ছে এটা কতটুকু হচ্ছে, তার জন্য কি মাপবে? তখন জিডিপি মাপবে। এখন যদি বলি যে না ভারতীয়রা, ইন্ডিয়ানরা কত ইনকাম করে, তখন কি মাপবে? তখন মাপবে জিএনপি। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম এখন অবধি? তো জাতীয় আয় আর সঙ্গের চার্জের বিভিন্ন ভেরিয়েন্ট, কয়টা ভেরিয়েন্ট হলো? তাহলে 8টা ভেরিয়েন্ট বেরোলো এখান থেকে। 8টা ভেরিয়েন্ট কিভাবে বেরোলো? এই রিলেশনের উপর বেস করে কিন্তু বেরোলো। তাহলে এটা একটার সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আছে, একটার থেকে একটা যাওয়া যাবে। ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি একটার থেকে আরেকটা কিভাবে যাব। সঙ্গে এটি থাক, ঠিক আছে, দরকার এটি থাক। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে জিডিপি এট মার্কেট প্রাইস থেকে আমি কিভাবে এনএনপি এট ফ্যাক্টর কস্ট বের করব, কি বলছি আমি? এটি দরকার লাগবে। এখন আমি তোমাকে বলছি জিডিপি এট মার্কেট প্রাইস, এটা থেকে জিডিপি এট মার্কেট প্রাইস দেখা যাচ্ছে, মনে হচ্ছে জিডিপি এট মার্কেট প্রাইস, এটা থেকে তুমি কিভাবে এনএনপি এট ফ্যাক্টর কস্ট বের করবে। তো দেখো, লক্ষ্য করো, প্রথমে এখানে আছে মার্কেট প্রাইস, এখানে আছে ফ্যাক্টর কস্ট। তো মার্কেট প্রাইস থেকে তুমি ফ্যাক্টর কস্ট বের করবে, তাহলে কি প্লাস মাইনাস করবে? চলে আসো এখানে, মার্কেট প্রাইস থেকে তুমি ফ্যাক্টর কস্ট বের করবে, তাহলে ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু কি হবে? ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু হবে মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। ঠিক আছে, ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু, তো ফ্যাক্টর কস্ট এখানে, তাহলে আমি যে এনআইটি এটা কি করবো? এখানে মাইনাস করব, তাহলে মার্কেট প্রাইস থেকে এফসি চলে গেলাম। ঠিক আছে, এনআইটি এটা মাইনাস করে, তাহলে একটা হয়ে গেল। নেক্সট দেখো, এরপরে কি আছে? এখানে আছে জি, এখানে আছে এন। জি মানে কি? গ্রস, আর এন মানে নেট। তাহলে গ্রস থেকে আমি নেট বের করতে হবে, নেট বের করতে হবে। নেট ইকুয়াল টু কি? গ্রস মাইনাস ডিপ্রিসিয়েশন। তাহলে আমি ডিপ্রিসিয়েশনটা কি করতে হবে? এখানে মাইনাস করতে হবে, তো মাইনাস ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, হয়ে গেল জি আর এন। এবার চলে আসো ডি আর এন। এখানে ডি মানে কি? ডোমেস্টিক, আর এন মানে ন্যাশনাল। ডোমেস্টিক আর ন্যাশনাল, এটা কিভাবে বের করবো? ন্যাশনালের ফর্মুলাটা কি? ন্যাশনাল ইকুয়াল টু ডোমেস্টিক প্লাস এনএফআইএ। তাহলে ন্যাশনাল বের করতে হলে ডোমেস্টিকের সঙ্গে আমরা কি করবো? এনএফআই এটা প্লাস করবো। তো এখানে যদি প্লাস করে দাও এনএফআইএ, তাহলে জিডিপি থেকে যদি আমি এনআইটি মাইনাস করি, ডিপ্রিসিয়েশন মাইনাস করি, এনএফআইএ প্লাস করি, তাহলে আমরা এটা পেয়ে যাবো এনএনপিএফসি, এটা মানে ন্যাশনাল ইনকাম, জাতীয় এটা পেয়ে যাবো। খেয়াল করে, একটু খেয়াল করে, এটা একটু টিপিক্যাল জিনিস। তুমি
ক্লাসটা একটু অল্প বুঝলে তোমরা বারবার আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে এগুলো একটু দেখতে বুঝতে চেষ্টা করবে, দেখবে আরামসে বুঝে যাবে, এমন কিছু কঠিন না। বইও আছে, কিন্তু ক্লাসটা ফলো করলে আরামসে বুঝে যাবে। ঠিক আছে, একটা জিনিস একটাতে একটা সঙ্গে কিন্তু লিঙ্ক আছে, ঠিক আছে, একটাতে একটা যাওয়া যায়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। এই ব্যাপারগুলি কিন্তু 6 মার্ক দিয়ে পরীক্ষা আসবে, নিউমেরিক্যালস। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো নেক্সট আমরা এতক্ষণ পড়ছিলাম ন্যাশনাল ইনকাম আর তার ভেরিয়েন্টের ব্যাপারে। এবার ডাইরেক্ট চলে যাবো আমরা মেথডস অফ অ্যাকাউন্টিং ন্যাশনাল ইনকাম। এতক্ষণ বলছিলাম ন্যাশনাল ইনকাম জিনিসটা কি, এখন চলে যাব পরিমাপ, কিভাবে পরিমাপ করব। কি বলছিলাম, 3টা মেথড আছে, একটা হলো কি প্রোডাক্ট মেথড, একটা হলো কি এক্সপেন্ডিচার মেথড, একটা কি ইনকাম মেথড। প্রথমে বলছিলাম প্রোডাক্ট মেথড মানে কি উৎপাদন পদ্ধতি, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথড, ভ্যালু অ্যাডেড বাংলা হচ্ছে মূল্য সংযোজন, বাংলা হচ্ছে মূল্য সংযোজন। আর প্রোডাক্টের বাংলা কি বলছিলাম, প্রোডাক্ট মানে উৎপাদন, এটা একটা নাম কি উৎপাদন। এটাকে আউটপুট মেথডও বলে, এটাকে আউটপুট মেথডও বলে। 3টা নাম এটার, প্রোডাক্ট মেথড, আউটপুট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড। বাংলা হলো উৎপাদন পদ্ধতি বা মূল্য সংযোজন পদ্ধতি, নাম্বার 1। নাম্বার 2টা কি এক্সপেন্ডিচার মেথড, এটা মানে কি, এটা মানে হচ্ছে ব্যয় পদ্ধতি, ব্যয়গুলো যোগ করবো আমরা। আর লাস্ট কি ইনকাম মেথড মানে আয় পদ্ধতি, এখানে আমরা আয় যোগ করব। কার আয় কি করব আমরা আস্তে দেখছি। প্রথম তাহলে কি এটা ভ্যালু অ্যাডেড মেথড, ঠিক আছে। প্রথমটা হলো ভ্যালু অ্যাডেড মেথড, ভ্যালু অ্যাডেড মেথড। আচ্ছা, মনে করো তোমার চিপস কোম্পানি, আমি বলছিলাম আলুর পটেটো চিপস বানাও, আলুর চিপস। তুমি একজন চাষির কাছ থেকে, একজন চাষি মনে করো এ, চাষির কাছ থেকে তুমি 100 টাকার পটেটো আনলে, ঠিক আছে, 100 টাকার পটেটো আনলে। তো পটেটো তোমার কাছে কি র মেটেরিয়ালস, কাঁচামাল। 100 টাকার পটেটো আনলে, এটাকে কি বলছি আমরা, কাঁচামাল। এনে তুমি 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 মনে করো বি, তোমার নাম হলো বি, তুমি 300 টাকার জিনিস তৈরি করলে। কি জিনিস, চিপস, পটেটো চিপস তৈরি করলে। তাহলে এই যে 100 টাকাটা কি, এটা কি বলছিলাম, কাঁচামাল। ইংরেজি কি বলা হয়, ইংরেজি বলা হয় ইন্টারমিডিয়েট কনজাম্পশন। মানে কাঁচামাল কি আমরা ইংরেজি বললে বলি ইন্টারমিডিয়েট কনজাম্পশন, যেটা তুমি ইউজ করছো এটা একটা ভোগ, এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট কনজাম্পশন। বাংলা বলা হয় মধ্যবর্তী বা অন্তর্বর্তী ব্যয় বা খরচ, ইংরেজি বলো ইন্টারমিডিয়েট কনজাম্পশন। এটা কি, এটা ব্যয় কিছুই না, এটা কাঁচামালের খরচ, সোজা কথা। এটাতে কি করছো তুমি, 300 টাকার গুডস বানিয়েছো, 300 টাকার গুডস বানিয়েছো। তাহলে এটা হলো তোমার ফাইনাল গুডস। কিরকম গুডস, ফাইনাল গুডস মানে যেটা তুমি বাজারে বিক্রির জন্য রেডি, ফাইনাল গুডস বানিয়েছো। এবার তুমি দেখলে যে 300 টাকার মধ্যে তোমার 250 টাকার চিপস বিক্রি হয়ে গেছে, মানে সোল্ড আউট, এটা সোল্ড হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। 250 টাকার চিপস বিক্রি হয়ে গেছে, আর 50 টাকার চিপস বিক্রি হয়নি, বাড়িতে পড়ে আছে বা তোমার ঘরে পড়ে আছে। তো এই যে মজুদটা, এটা তো মজুদ, তো স্টক, তো এটাকে বলা হবে, আমরা বাংলা বলি অবিকৃত মজুদ, মানে আনসোল্ড, আনসোল্ড স্টক, আনসোল্ড স্টক, ঠিক আছে। এই স্টকটা বিক্রি হয়নি, ঠিক আছে, আনসোল্ড স্টক। কিন্তু তুমি তো তৈরি করেছো জিনিসটা, তোমার বিক্রি হয়নি, ঠিক আছে, আগামী দিন বিক্রি করবে, এই বছর বিক্রি করতে পারো, নেক্সট ইয়ার হয়তো বা বিক্রি করবে।
কিন্তু তুমি তো বিক্রি করেছো। এবার যদি তোমাকে বলি যে তুমি যে সবটা কাজ করেছো এর মধ্যে তোমার অবদান কতটুকু, মানে তুমি কি করেছো, তুমি কি করতে পেরেছো, তোমার অবদানটা কতটুকু। তুমি তো চিপস এনেছো 300 টাকা জিনিস বিক্রি করতো, তোমার পার্সোনাল অবদান কতটুকু। ঠিক আছে, এটাকে বলা হয়, এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড। মানে তুমি কত টাকা ভ্যালু অ্যাড করেছো, আলুর সঙ্গে কত টাকা তোমার নিজের তরফ থেকে ভ্যালু অ্যাড করেছো। তো বলবে তুমি কি বলবে, স্যার তাহলে আমি তো 300 টাকা আমি বিক্রি করেছি, মানে জিনিস বানিয়েছি, -100 করে দেন। তো 200 টাকা হলো আমার ভ্যালু এডিশন। এই 200 টাকাটা হলো আমার ভ্যালু এডিশন, মানে আমি 200 টাকার জিনিস বানিয়েছি আমার ফ্যাক্টরিতে। 100 টাকা কাঁচা বানিয়েছি, ঠিক আছে বাদ দিয়ে দিন, কিন্তু 200 টাকার জিনিস কিন্তু আমি বানিয়েছি। তো এটা হচ্ছে আমার ভ্যালু এডিশন। ভ্যালু এডিশন বাংলা হচ্ছে মূল্য সংযোজন। মানে আমি চিপসের মধ্যে আমার 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 কন্ট্রিবিউশন হলো 200 টাকা, এটাকে 200 টাকা হলো মূল্য সংযোজন। ঠিক আছে, এটাকে আবার আমরা মুট দিয়ে দিই, মুট মূল্য সংযোজন। মুট বাংলা ইংরেজি হলো গ্রস ভ্যালু এডিশন বা গ্রস ভ্যালু অ্যাডেড। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল 300 মধ্যে। তাহলে নো ম্যাটার তুমি এটা বিক্রি করেছো না বিক্রি করো, এটা ম্যাটার না, ম্যাটার হলো তুমি কত টাকা তৈরি করেছো, সেই জিনিসটা হলো ম্যাটার। 300 টাকা তৈরি করেছো, 100 টাকা তোমার কাঁচা মাল, এটা বাদ দিয়ে দাও। তো বাদ দিলে থাকবে 200 টাকা। এই 200 টাকাটা হলো তোমার ভ্যালু এডিশন। ঠিক আছে, তো এরকম হলো একটা ফার্ম। এরকম দেশের মধ্যে অনেক ফার্ম আছে, সবগুলো ফার্মের যদি আমরা এই ভ্যালুগুলো অ্যাড করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো না যে সবগুলো ফার্ম দেশে মোট কতটুক দ্রব্য উৎপাদন করেছে। তো কিরকম ফার্ম হতে পারে, বিভিন্ন সেক্টর হতে পারে। তো প্রথম কাজ হবে তোমার সেক্টর ওয়াইজ ফার্মগুলোকে ভাগ করা। এগ্রিকালচার সেক্টর হতে পারে, ঠিক আছে, তারপর তোমার ইন্ডাস্ট্রি হতে পারে, এরকম ইন্ডাস্ট্রির মধ্যে বিভিন্ন ভাগ আছে। তো তোমার প্রথম কাজ হলো সবগুলো ফার্মকে সেক্টর ওয়াইজ ভাগ করা। ঠিক আছে, ভাগ করার পর বেসিক্যালি আমরা 3টা সেক্টর ধরি, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি আর সার্ভিস। ভাগ করার পর তোমরা এই ফার্মগুলোর ভ্যালুয়েশন বের করতে হবে। মানে আমরা যারা বের করে, আমি তো বের করতে পারবো না বা তুমি বের করতে পারবো না, যারা মেথডটা কিরকম, এই ফার্মগুলো সবগুলো ফার্মের ভ্যালুয়েশন করে। মনে করো একটা ইকোনমিতে কয়টা ফার্ম আছে, আমরা নর্মালি কি ধরি এনটা ফার্ম আছে। ঠিক আছে, তো সবটি ফার্মের ভ্যালুয়েশন কত হবে, এরকম করে এটাকে বলা হয় গ্রস ভ্যালু এডিশন বা গ্রস ভ্যালু অ্যাডেড। এডিশন না, আমরা অ্যাডেড বলবো। এই যে মজুদটা, এটাকে একটা নাম দেওয়া যায়, এটাকে বলা হয় ইনভেন্টরি স্টক। ইনভেন্টরি বা এটাকে আরেকটা নামও দেওয়া যায়, আমি কতদিন বলেছিলাম চেঞ্জ ইন স্টক। চেঞ্জ ইন স্টক, এই মজুদটাকে আমরা এটা বলতে পারি, এটা বলতে পারি। ঠিক আছে, এই যে আনসোল্ড যে জিনিসটা, আনসোল্ড জিনিসটা, এটা কিন্তু এরকম নাম দেওয়া যাচ্ছে। আনসোল্ড জিনিসটাকে চেঞ্জ ইন স্টক বললে বেটার, চেঞ্জ ইন স্টক বলতে পারি। মানে প্রথমে ওপেনিং স্টকটা কত ছিল আর ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টকটা হলো আননোন স্টক, মানে চেঞ্জ ইন স্টক। ঠিক আছে, বছরের শুরুতে তোমার কত স্টক ছিল আর এখন কত স্টক, মানে বছরের শেষে, এই দুটো মাইনাস করি, ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, এটা করে চেঞ্জ ইন স্টক। এটাই আনসোল্ড স্টক আমার। ঠিক আছে, তো আনসোল্ড স্টকটা কিন্তু আমার ক্রেডিট, হয়তো বিক্রি হয়নি কোনো কারণে বা আমি বিক্রি করতে চাইনি, কিন্তু এটা আমার ক্রেডিট, তাই এটাকে আমরা ভ্যালুয়েশনই বলবো, ভ্যালুয়েটেড বলবো। তাহলে আমি কি বলছিলাম, দেশের মধ্যে এনটা ফার্ম আছে। কয়টা ফার্ম আছে, পুরো ইন্ডিয়াতে এন সংখ্যক ফার্ম আছে। ঠিক আছে, সবগুলো ফার্মের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কি করতে হবে, আমার মার্কেট প্রাইসে আনতে হবে। মার্কেট প্রাইস মানে সে আমরা এটা কিনলে এটার দাম কত, 20 টাকা একটা জিনিস। মোবাইলের দাম কত, সে 10,000 টাকা। এরপর মনে করো রড, হ্যাঁ, আয়রন রড, এটার দাম কত, একটা দাম থাকবে। এরকম করে সবগুলো জিনিসের দাম দিয়ে মাল্টিপ্লাই করে আমরা মার্কেট প্রাইস আনবো। এই মার্কেট প্রাইস এনে কিন্তু আমরা ভ্যালুয়েট করে, এই ভ্যালু যেগুলো অ্যাড করছি, আমি তো বলছিলাম 300 টাকা, এটা কি হিসাবে বলছিলাম, এটা কিন্তু মার্কেট প্রাইসে, ফ্যাক্টর কস্ট না, এটা হলো মার্কেট প্রাইসে। ঠিক আছে, মার্কেট প্রাইসে কিন্তু ভ্যালু এডিশনটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, সবগুলো ফার্মের এই ভ্যালুগুলো অ্যাড করছি কিসের মাধ্যমে, মার্কেট প্রাইসে। ঠিক আছে, তো এটা অ্যাড করবো, যেটা পাই এটাকে আমরা কি বলবো, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস।
এটাকে আমরা কি বলবো, সব ফার্মের কয়টা ফার্ম আছে, এনটা ফার্মের, এন ফার্ম, মনে করো এখানে এন লিখে দিই, এনটা ফার্মের ভ্যালুয়েট করব i equal to 1 to n, i equal to আমরা এই লিখি 1 to n এন্ড i লিখে দেব। আচ্ছা, মানে সবগুলো ফার্মে সামেশন মানে সবগুলো ফার্ম অ্যাড করছি, ভ্যালুগুলো অ্যাড করে মার্কেট প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে ভ্যালু অ্যাড করে আমরা কি পাবো, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস পাবো। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি এটা কি ন্যাশনাল ইনকাম, না এটা কিন্তু ন্যাশনাল ইনকাম না। ন্যাশনাল ইনকাম মানে কি বলছিলাম, ন্যাশনাল ইনকাম মানে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তো আমার এটা বের করতে হবে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আছে, এখান থেকে কি বের করতে হবে, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। কিভাবে বের করে আমি একটু আগে দেখিয়েছিলাম, আবার দেখাই। তো কি বলছিলাম আমি আবার বলে দিচ্ছি, ভ্যালুয়েশন মানে কিছু না, আমার যতটুক মানে আমার যতটুক অবদান, মানে আমার যতটুক পার্টিসিপেশন, এই পার্টিসিপেশনগুলিকে আমরা বলি ভ্যালু অ্যাডেড। আমার বলতে ইন্ডিয়ার সবগুলো ফার্মের, এই সবগুলো ফার্মের ভ্যালু অ্যাড করে আমরা কি পাবো, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস পাবো। এইটাকে বলা হয় উৎপাদন পদ্ধতি, এটা একটা পদ্ধতি, এটাকে বলা হয় উৎপাদন পদ্ধতি বা ভ্যালু অ্যাডেড পদ্ধতি, মানে মূল্য সংযোজন পদ্ধতি, এইটার নামে খুব ইজি। আচ্ছা, এখন কথা হলো আমরা যে পদ্ধতি করে কি পেলাম, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস পেলাম। এটা কিন্তু ন্যাশনাল ইনকাম না, ন্যাশনাল ইনকাম হলো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এগুলো ন্যাশনাল ইনকাম। তো এটার থেকে আমি এটা কিভাবে যাবো একটু দেখিনি আবার। তাহলে এই মেথড দিয়ে আমি কি পেলাম, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস পেলাম। যাবো কোথায় আমরা, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, চলে আসো। প্রথমে এখানে মার্কেট প্রাইস ছিল, এখানে আছে ফ্যাক্টর কস্ট। তো ফ্যাক্টর কস্টের লিগে আমার কি করতে হবে, মার্কেট প্রাইস থেকে আমি কি করতে হবে, মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে, এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স রিলেশনটি মনে করো, এটা মাইনাস করতে হবে। তো হয়ে গেল মার্কেট থেকে ফ্যাক্টর হয়ে গেল। তারপরে এখানে আছে জি আছে, এখানে আছে এন, মানে গ্রস আর নেট। তো গ্রস থেকে নেট পেতে গেলে কি করতে হবে, আমার অপচয়টা বাদ দিতে হবে। তো মাইনাস অপচয় বা ডিপ্রিসিয়েশন, ইংরেজি লিখি ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশনটা মাইনাস করে দিলাম। তো হয়ে গেল এটার কাজ, জি আর এন হয়ে গেল। এবার দেখো এখানে আছে ডোমেস্টিক, এখানে আছে ন্যাশনাল। তো ডোমেস্টিক থেকে ন্যাশনাল পেতে গেলে কি করব, ডোমেস্টিকের সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করি, এটা কি অ্যাড করি, ওই ইনকামটা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা অ্যাড করি। যদি এটি করি তাহলে আমরা এটা পেয়ে যাব। এটার নাম কি, জিডিপি, এটার নাম কি, এনডিপি। এনডিপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট, আর জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটা থেকে যেতে গেলে এগুলি করতে হবে, এই তিনটা জিনিস করতে হবে, মাইনাস প্লাস। ঠিক আছে, তো হয়ে গেল আমার জাতীয় আয়, এনএনপি এফ3 মানেই হলো ন্যাশনাল ইনকাম, পেয়ে গেলাম। তো এটা কি মেথড, এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড মেথড। কি করি, এখানে সারা দেশে যত ফার্মগুলো আছে সবগুলো ফার্মের যে অবদান, মানে এটাকে বলা হয় ভ্যালু এডিশন, এই ভ্যালু এডিশনগুলি সাম করি। ঠিক আছে, যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা কিসে, মার্কেট প্রাইসে নেই, আমরা বাজার দামে এগুলোকে সাম করি। সাম করলে আমরা পেয়ে যাই জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তো এটার থেকে আমরা কোথায় যেতে হবে, জাতীয় হয়ে যেতে হবে, ন্যাশনাল ইনকাম। কেমনে যাই, এই তিনটা জিনিসকে প্লাস মাইনাস করে আমরা চলে যাই। তো এই হলো আমাদের প্রথম মেথড, এটাকে কি বলা হয়, ভ্যালু অ্যাডেড মেথড। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা গণনা করার সময়, মানে মেথডটা করার সময় কয়েকটা জিনিস আমার খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, কয়েকটা জিনিস সতর্ক থাকতে হবে। নাম্বার 1, এটাকে প্রিকশন বলে। প্রিকশন মানে সতর্ক। সতর্ক মানে কি, সতর্ক, কোন জিনিস প্লাস হবে, কোন জিনিস মাইনাস হবে। তাহলে এই পদ্ধতিতে আমরা কি বলেছিলাম, যে এখানে শুধুমাত্র ফাইনাল গুডস হবে। ফাইনাল গুডস মনে আছে, কোনগুলো হবে না, ইন্টারমিডিয়েট গুডস হবে না, ইন্টারমিডিয়েট গুডসগুলো আমরা এখানে অ্যাড করব না। শুধুমাত্র ফাইনাল গুড, যে জিনিসটা অলরেডি পুরো কমপ্লিট, যেটা বাজারে বিক্রির জন্য আসবে, সেটাকে আমরা নেব। মাঝখানে যে জিনিসগুলো, কাঁচামালগুলো, এইগুলোকে কিন্তু আমরা কাউন্টে আনবো না। তো ইন্টারমিডিয়েট গুডস আমরা মাইনাস করব, মানে এই মেথডে ইন্টারমিডিয়েট গুডসকে আমরা কাউন্ট করব না, অ্যাকাউন্টে আনবো না। ঠিক আছে, যদি আনি কি হয়, তাহলে কি হবে, সে মনে করো একটা বাইক,
তো বাইক যখন তৈরি করা হয় তাহলে অনেক অনেক কিছু লাগে, সেরকম বাইকের টায়ারও লাগে, একটা টায়ার লাগে। তাহলে আমি যদি প্রথমে একটা বাইক কিনে আনলাম 70,000 দিয়ে, আবার যদি টায়ারটাকে আলাদা করে মাপি, কারণ টায়ার তো বানায় আরেকটা কোম্পানি, ঠিক আছে, যেমন এমআরএফ বানানো টায়ার, তো এমআরএফ এর টায়ারটাকে একবার দাম ধরি, আবার যে বাইকের দাম 75,000, এটার মধ্যে টায়ারের দাম আছে না? এই বাইকটা তো ফাইনাল গুডস, এর মধ্যে অলরেডি তো টায়ারের দাম লুকানো আছে। তাহলে এমআরএফ কোম্পানি থেকে আমি যাবো আলাদা করে লিস্টটা দেখি আপনার কয়টা টায়ার হয়েছে, লিস্টটা দিন, আমি এটা কাউন্ট করবো আমাদের ইনকামে, ন্যাশনাল ইনকামে। এটা কি কাউন্টে আসবে না আসবে না? নিশ্চয়ই আসবে না, কারণ এটা হলো ইন্টারমিডিয়েট গুডস। ওই বাইক কোম্পানি, হিরো হন্ডা বাইক কোম্পানি কিন্তু এই গুডসটাকে অলরেডি তার বাইকে ইউজ করে ফেলেছে, মানে এজ এ ফাইনাল গুডস এটা অলরেডি ঢুকে গেছে বাইকের মধ্যে এই টায়ারটা। তাহলে এই টায়ারের প্রাইসটা আলাদা করে কিন্তু এখানে আর আসবে না। তো যে টায়ারটাকে বলা হয় ইন্টারমিডিয়েট গুডস, ইন্টারমিডিয়েট গুডসটা আর এখানে আর আসছে না, ঠিক আছে। তাহলে ইন্টারমিডিয়েট গুডসগুলো এখানে আমরা কাউন্টে আনবো না। যদি আনি তাহলে কি হবে, খুব একটা প্রবলেম ক্রিয়েট হবে। এটাকে বলা হয়, এটা কি বলা হয়, এটা বলা ডাবল কাউন্টিং, মানে ডাবল হয়ে যাবে, দ্বৈত গণনা হবে, ডাবল অ্যাকাউন্ট এটাকে বলা হয়। হ্যাঁ, এটাকে আমরা তাহলে আনবো না। নাম্বার 2 দেখো, অনেক সময় আমরা সেকেন্ড হ্যান্ড গুড, মনে করো আমরা একটা বাইক কিনলাম, পুরোনো বাইকটা কিনলাম, এই বাইকের জিনিসটা কিন্তু এখানে কাউন্টে আসবে না। সেকেন্ড হ্যান্ড গুড যেগুলো আছে এগুলো কিন্তু হিসাব আমরা এখানে আনবো না, ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না। এটা কিন্তু নতুন উৎপাদন না, এটা জাস্ট কি অনারশিপ চেঞ্জ হচ্ছে, একজনের থেকে আরেকজনে যাচ্ছে। সেকেন্ড হ্যান্ড গুডসের যে প্রাইসটা এখানে কিন্তু আমরা আনবো না, ঠিক আছে, কারণ এটা অলরেডি প্রডিউস হয়ে গেছে, কারণ এটা অলরেডি একবার ধরা হয়ে গেছে ফার্স্ট হ্যান্ড হিসাবে। সেকেন্ড হ্যান্ড হলে এটা কিন্তু আমরা আর কাউন্টে আনবো না। নাম্বার 3, এবার মনে করো এই বাইকটা কিনতে তোমাকে কেউ হেল্প করেছে, ঠিক আছে, সে ব্রোকার, কোন একটা ব্রোকার হেল্প করেছে, তো ব্রোকারকে তুমি একটা কমিশন দাও, সে তুমি তো বাইকটা কিনে দিয়েছো আমাকে, ঠিক আছে 500 টাকা রাখো বা 1000 টাকা রাখো তোমার চার্জ। এই যে কমিশনটা, এটা নতুন ভাবেও কিন্তু সার্ভিস দিয়ে তোমার থেকে পেয়েছে কমিশনটা, এই কমিশনটা কিন্তু এখানে কাউন্টে আসবে। তো যে কমিশন যেগুলো হয় বা ব্রোকারেজ কমিশন বা ব্রোকারেজ, এটা কিন্তু কাউন্টে আসবে, কারণ এটা ও নতুন ভাবে নিজের থেকে ও এটা অবদান, ঠিক আছে, ওর পার্টিসিপেশনের জন্য পাইয়েছে, তো এটা কিন্তু কাউন্টে আসবে, ঠিক আছে। সেম ভাবে দেখো আরেকটা জিনিস দেখবে, অনেক ইন্ডাস্ট্রিতে যে মালিক তার ঘরটাই কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ইউজ হচ্ছে, মানে ওর ল্যান্ডটাই কিন্তু ও এখানে ইউজ করছে, তো উনি আলাদাভাবে রেন্টের জন্য কিন্তু কিছু ধরছেন না, ঠিক আছে। বা অনেক সময় এরকম হয়, একটা ফার্মার এটা কিছু প্রডিউস করেছে, মানে ও কিছু একটা মানে ওর জমিতে তৈরি করেছে, ওই জিনিসটা কিন্তু ও খেয়ে ফেলছেন। যেমন করো 1 কুইন্টাল চাল তৈরি করেছে, মানে প্রডিউস করেছে, এখান থেকে কিন্তু উনি সে মনে করো 20 কেজি চাল খেয়ে ফেলেছেন, নিজে সেলফ কনজাম্পশন। তো সেলফ কনজাম্পশনটা কি এখানে আসবে? নিশ্চয়ই আসবে, এখানে সেলফ কনজাম্পশনটা এখানে আসবে, ঠিক আছে, মানে কারণ এটা কিন্তু প্রডিউস হচ্ছে, এটা মার্কেটে যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু উনি এটা প্রডিউস করছেন, সেলফ কনজাম্পশন এটা কিন্তু উনি প্রডিউস করছেন, সেই জন্য এই সেলফ কনজাম্পশনের ব্যাপারটা কিন্তু আমরা কাউন্টে নিয়ে আসব। তো দেখো, যখন আমরা এই উৎপাদন পদ্ধতি ইউজ করবো তখন এগুলিকে আমরা ধরবো, আর কোনটিকে ধরবো না। দুটো জিনিস আমি বললাম, ইন্টারমিডিয়েট গুডস ধরবো না, সেকেন্ড হ্যান্ড গুডস ধরবো না, কমিশন বা ব্রোকারেজ ধরবো, আবার সেলফ কনজাম্পশন যে জিনিসগুলো দিল, সেলফ কনজাম্পশনের যে প্রোডাক্টগুলো হয়, গুডসগুলো হয়, এই গুডসগুলো কিন্তু আমরা কাউন্টে আসবো, ঠিক আছে। তো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টের সময় তখন আমরা এই জিনিসটি কিছু জিনিস ধরবো, কিছু ধরবো না, ঠিক আছে। তাহলে আমরা আজকে একটা মেথড পড়লাম, আগামী দিন আমরা আরো 2টা মেথড কমপ্লিট করবো। এটা হলো এক্সপেন্ডিচার মেথড আর এটা হলো ইনকাম মেথড। এগুলো ছোট ছোট, আর যদি সম্ভব হয় তাহলে আগামী দিন আমরা কিছু নিউমেরিক্যালসও করবো, ঠিক আছে। তো নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। আজকের জন্য এখানে শেষ করছি, থ্যাংক ইউ।